দেখো এই যে হচ্ছে তোমাদের দ্য ক্রুসিবল, এটা আর্থার মিলার লিখেছেন। তো এই ব্যাপারটার মধ্যে কি রয়েছে আমি একটু প্রথমেই বলি তোমাদেরকে। দেখো, তো ওভারঅল দেখতে গেলে এই প্লেটার মধ্যে কি রয়েছে, সুপারস্টিশন রয়েছে। কেউ কিন্তু ভয় পাবে না, ঠিক আছে? একটু ভূতের গল্প হবে আজকে। তো সেখানে কি রয়েছে, একটু ভুতুরে আবহাওয়া রয়েছে। এবার তোমার মনে প্রশ্ন আছে, দাদা ভুতুরে আবহাওয়া মানে কি? ভুতুরে আবহাওয়া মানে এই গল্পের মধ্যে তোমরা দেখতে পাবে যে মানুষ কেমনভাবে স্যাটার্নকে আমরা ডেভিল গড বলি, তাই না? তো স্যাটার্ন বা শয়তানের দ্বারা কেমনভাবে টেম্পটেড হয়, কেমন করে ইনফ্লিক্টেড হয় সরি, সেটা তোমরা এই প্লেটার মধ্যে দেখতে পাবে। এবং একটা যে বলতে পারো হচ্ছে বিলিভ সিস্টেম, মানুষের যে বিশ্বাস, এই বিশ্বাসটা কেমন করে কত খারাপ পর্যায়ে যাচ্ছে সেটা তোমরা দেখতে পাবে। অর্থাৎ দ্য নেগেটিভ ইম্প্যাক্ট অফ হ্যাভিং বিলিভ অন অ্যানি সাবজেক্ট, ঠিক আছে? চলো, তো এবার দেখো রয়েছে আর্থার মিলারের দ্য ক্রুসিবল। এবার এখানে প্রথমে একটু বলে দিই দ্য ক্রুসিবল ব্যাপারটা কি। দেখো, ক্রুসিবল হচ্ছে এটা 1953 একটা প্লে, এবং যেটা অ্যাকচুয়ালি দেখতে গেলে সত্যিকার একটা হিস্টোরিক্যাল প্লে। কি প্লে এটা? এটা হচ্ছে এক প্রকার একটা হিস্টোরিক্যাল প্লে, ঠিক আছে? হিস্টোরিক্যাল প্লে, হিস্টোরিক্যাল প্লে মানে কি আমি একটু বলে দিই। হিস্টোরিক্যাল প্লে মানে এই সকল প্লেগুলোর কথা বলা আছে যেখানে হিস্ট্রির কোনো ঘটনাকে ফুটিয়ে তোলা হচ্ছে, সেটাকে আমরা কি বলবো? হিস্টোরিক্যাল প্লে বলবো। কত সোজা। তাহলে হিস্টোরিক্যাল প্লে মানে যেই সকল প্লে ইতিহাসের পুরনো বিভিন্ন ধরনের ঘটনাকে ওই প্লেটার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়, দ্যাট ইজ কল্ড হিস্টোরিক্যাল প্লে। ওকে, তো আমাদের দ্য ক্রুসিবল হচ্ছে একটা হিস্টোরিক্যাল প্লে। তোমাদের পরীক্ষার কোশ্চেন আসতে পারে যে দ্য ক্রুসিবলকে কি তুমি একটা হিস্টোরিক্যাল প্লে বলতে পারো? তার উপর তোমাকে ইলাবোরেট করতে হবে, ঠিক আছে? দেখো, তাহলে দ্য ক্রুসিবল 1953 একটা প্লে বাই আমেরিকান প্লে রাইট আর্থার মিলার। তো এই 1953 প্লে, যেটা আমেরিকান একজন নাট্যকার আর্থার মিলার লিখেছেন। ইট ইজ আ ড্রামাটাইজড অ্যান্ড পার্সিয়ালি ফিকশনালাইজড story of the Salem witch trials that took place in the province of Massachusetts Bay from 1692 থেকে 1693। আচ্ছা, তো 1692 থেকে 1693 এই সময়কালে আমেরিকাতে কি হবে একটু বলে দিই। আমেরিকাতে প্রচণ্ড পরিমাণে মানুষ এটা ভাবতে থাকে যে আমেরিকান মানুষেরা তারা কি করছে, তারা বিভিন্ন ধরনের হুইচ ক্রাফট করছে। কি ক্রাফট করছে? হুইচ ক্রাফট। হুইচ ক্রাফট মানে তন্ত্র মন্ত্র করছে, বিভিন্ন ধরনের খারাপ খারাপ জিনিস তারা এইগুলো প্র্যাকটিস করছে। এটা আমেরিকার মানুষদের মধ্যে একটা ভয় চলে আসছে, যার জন্য তারা কি করে, আমেরিকার মানুষেরা এরকম একটা সিস্টেম তৈরি করে যে হচ্ছে এই হুইচ ক্রাফটের মধ্যে যারা যারা নিযুক্ত থাকবে তাদেরকে কি করে দেওয়া হবে, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, ঠিক আছে? তো এরপরে কি হয়, হুইচ ক্রাফট অনেকটা পরিমাণে কমে যায়। বাট কিন্তু কিছু মানুষ যারা সিক্রেটলিভাবে এই হুইচ ক্রাফটটাকে একদম বলতে পারো ফুললি ডিটারমাইন্ড সাথে তারা প্র্যাকটিস করতে করতে ছিল, ঠিক আছে? তো সেই গল্পের মধ্যে তোমরা এখানে দেখতে পাবে যে মানুষ কিভাবে একটি ইনোসেন্ট পারসন, ইনোসেন্ট মানে হচ্ছে নিষ্পাপ, যে কোনো দোষ করেন, সেই ইনোসেন্ট পারসনকে কেমন করে দোষী সাব্যস্ত করা হয় বাই ইউজিং হুইচ ক্রাফট ব্যবহার করে, ঠিক আছে? হুইচ ক্রাফট মানে অশরীরী ভৌতিক বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করে কিভাবে তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে সেটা সম্পর্কে দেখতে পাবে তোমরা, ঠিক আছে? এবং এরকম করে ওই সময়ে প্রায় 19টি মানুষকে 19টি মানুষকে এইভাবে তখন কি করা হয়েছিল, এক্সিকিউটেড করা হয়েছিল, মানে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ভাবো, যারা তেমন কোনো দোষ করেনি তাও তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের দ্য ক্রুসিবল। আচ্ছা, তো এবার ক্রুসিবলটা কে লিখেছেন আমি একটু বলে দিই। এই ক্রুসিবলটা যেটা লিখেছেন সেটা হচ্ছে আর্থার মিলার লিখেছেন। আর্থার মিলারকে তোমরা, আর্থার মিলার খুব বিখ্যাত একজন প্লে রাইট। আচ্ছা, আর্থার মিলার যিনি হচ্ছেন একজন আমেরিকান অ্যাক্টর, মানে উনি নিজে একজন অ্যাক্টর, ঠিক আছে? এবং তার সাথে একজন আমেরিকান প্লে রাইট অ্যান্ড অথর রিনাউন্ড ফর এক্সামাইনিং দ্য মরাল স্ট্রাগলস অফ দ্য মিডল ক্লাস। মানে মিডল ক্লাস মানুষদের যে মরাল স্ট্রাগল, যে তারা কত কষ্ট করে জীবন অতিবাহিত করে, সেটা এখানে দেখানো হচ্ছে, ঠিক আছে?
এবং ওনার গুরুত্বপূর্ণ রাইটিংয়ের মধ্যে যেমন রয়েছে ডেথ অফ এ সেলসম্যান, যেটা 1949-এ পাবলিশ হয়েছিল, ডেথ অফ এ সেলসম্যান। তারপরে রয়েছে দ্য ক্রুসিবল, যেটা 1953, এবং তারপরে অল মাই সন্স, যেটা 1947-এ পাবলিশ। ঠিক আছে, বর্ন ইন হারলেম, এবং যেটা হারলেমে উনি জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, তো হারলেম কবিতা তোমরা পড়েছো। অ্যান্ড রেস্ট ইন ব্রুকলিন, হিজ ওয়ার্ক ওয়াজ হেভিলি ইনফ্লুয়েন্সড বাই দ্য গ্রেট ডিপ্রেশন, এবং ওনার ওয়ার্ক বিশেষভাবে গুরুত্বপূর্ণ, মানে ওনার ওয়ার্কগুলো বিশেষভাবে গ্রেট ডিপ্রেশনের দ্বারা কি হয়েছিল, অ্যাকচুয়ালি ডিপ্রেশনের দ্বারা ইনফ্লুয়েসড হয়েছিল। আচ্ছা, কেউ বলতে পারবে হোয়াট ইজ গ্রেট ডিপ্রেশন? গ্রেট ডিপ্রেশন বলতে আমরা কি বুঝি? এনিওয়ান বলো দেখি, কে বলতে পারবে গ্রেট ডিপ্রেশন? বলো। সোজা, কঠিন না, একদম ইজি, খুব সোজা লাগবে তোমাদের। কেউ পারবে না? আমি বলবো, বলো, অসুবিধা নেই। ইকোনমিক্যাল কিছু? হ্যাঁ, অবশ্যই ইকোনমিক্যাল ওরিয়েন্টেড বলতে পারো। বলি আমি তোমাদেরকে, দেখো মন দিয়ে শোনো, এখানে নিচেতেই তোমাদের বলে দিই। ওকে, দেখো তো কি বললাম, যেটা হচ্ছে দ্য গ্রেট ডিপ্রেশন। খুব সোজা। দ্য গ্রেট ডিপ্রেশন। আচ্ছা দেখো, আমরা কি জানি, একটু একটু করে যাই। দেখো, গ্রেট মানে কি? গ্রেট মানে খুব মহান বা মহৎ, এরকম কিছু একটা। ঠিক আছে, আমরা কি সেটাকে ট্রিগার করি। আচ্ছা, ডিপ্রেশন মানে, আচ্ছা আমি একটা তাহলে গল্প বলি তোমাদেরকে ছোট। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে কি, একটি বাচ্চা ছেলে, সে বন্ধুদের সাথে কথা বলে এবং হচ্ছে খুব সমাজের মধ্যে যে সকল বিষয়গুলো চলছে সেগুলো শেখার চেষ্টা করে। ওকে, তো বাচ্চাটি এবার বিকেলবেলা তার রুম থেকে বেরিয়ে তার মা বাবার সামনে বসে আছে। তখন এবার তার মাকে বলে, মা আমি যেন ডিপ্রেশনের মধ্যে আছি। ঠিক আছে, তখন তার মা বলে, বাবু তুই যেখানেই যাবি যা, তুই সন্ধেবেলার আগে ঘর ফিরে আসিস। তো বুঝতে পারছো ডিপ্রেশন ব্যাপারটাকে কেমন করে এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। তো ডিপ্রেশন মানে তোমরা জানো এক প্রকার একটা হতাশা বলতে পারো। ঠিক আছে, তো এবার যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের একটু অ্যাকচুয়ালি বুঝতে হবে, দেখো মন দিয়ে শোনো। তো ফার্স্ট অফ অল দেখো হচ্ছে ভয়েস প্রপারলি আসছে তো ভয়েস প্রপারলি? অসুবিধা হলে আমাকে একটু বলবে মেসেজের থ্রু। ভয়েস প্রপারলি আসছে তো? ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এবার দ্য গ্রেট ডিপ্রেশন বলতে আমরা বুঝি, দেখো তাহলে ডিপ্রেশন মানে এক প্রকার একটা হতাশা, আ স্টেট অফ হোপলেসনেসকে বোঝায়। ঠিক আছে, আ স্টেট অফ হোপলেসনেস মানে যেটা আমাদের 1929 থেকে 1939 পর্যন্ত হয়েছিল। 1929 টু 1939 পর্যন্ত হয়েছিল আমাদের কি, এই হচ্ছে দ্য গ্রেট ডিপ্রেশন। কি হয়েছিল? এটা হচ্ছে আমাদের লংগেস্ট এবং ডিপেস্ট মোস্ট সিভিয়ার ইকোনমিক ডাউন টার্নকে বলা হয় গ্রেট ডিপ্রেশন, যেখানে প্রচণ্ড পরিমাণে মানুষ আনএমপ্লয়মেন্টের মধ্যে ভোগে, পোভার্টির মধ্যে ভোগে। তো এই সকল জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। ভাবো 10 বছর ধরে এটা চলেছিল। তাহলে একটা কথা, এটা কি করছে, অ্যাকচুয়ালি পোভার্টিকে ট্রিগার করছে। ঠিক আছে, লং টার্ম পোভার্টি। আচ্ছা, তারপরে লং টার্ম আনএমপ্লয়মেন্ট, এইগুলো আমরা গ্রেট অ্যাকচুয়ালি ডিপ্রেশনের মধ্যে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা কি বলি আমরা গ্রেট ডিপ্রেশন, যেটা তাহলে অ্যাকচুয়ালি হয়েছিল কত থেকে, 1929 থেকে, অর্থাৎ 1929 থেকে 1939 পর্যন্ত। এবং যেটা কি রেফার করে দ্য লং টার্ম পভার্টি অ্যান্ড লং টার্ম আনএমপ্লয়মেন্টকে ট্রিগার করে। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা সবাই তাহলে গ্রেট ডিপ্রেশনটা কি?
যে মিডল ক্লাস দ্য হ্যাঁ স্যার ইম্প্যাক্ট অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড, ইয়েস এক্স্যাক্টলি অ্যাকচুয়ালি দেখো দেখতে গেলে তোমার নর্মালি এই যে গ্রেট ডিপ্রেশন, ঠিক আছে, এই যে গ্রেট ডিপ্রেশনে সব থেকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় কে জানো? মিডল ক্লাস মানুষেরা সব থেকে বেশি পরিমাণে তারা ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে, মিডল ক্লাস মানুষেরা তারা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এবং তারা অ্যাকচুয়ালি কি করবে না করবে, কারণ তারা এমনিতে আনএমপ্লয়মেন্টের মধ্যে ভুগছে, তারপরে তাদের কাছে কোনো রকম কোনো খাওয়ার সরঞ্জাম ছিল না, তারপর ফুডস রিসোর্সেস তেমনভাবে পর্যাপ্ত ছিল না, যার জন্য একটা খুবই খারাপ অবস্থা সেখানে ছিল, ঠিক আছে, খুবই খারাপ অবস্থা। বলো বুঝতে পারছো সবাই তোমরা গ্রেট ডিপ্রেশনটা? আমাকে একটু জানিয়ে দাও মেসেজের থ্রু। ওকে, থ্যাংক ইউ সুনন্দা। গুরুপদ, থ্যাংক ইউ গুরুপদ। ঠিক আছে, চলো এবার তাহলে আমরা তোমাদের নেক্সট বিষয়ের মধ্যে যাই। তাহলে দেখো প্রথমে আমরা বুঝতে পারছি গ্রেট ডিপ্রেশন এখানে হচ্ছিল, ঠিক আছে, এবং ওনার প্রায় বেশিরভাগ রাইটিংয়ের মধ্যে গ্রেট ডিপ্রেশনের ব্যাপারটা আমরা দেখতে পাই। মানে সেই সময়কালে মিডল ক্লাস মানুষদের যে সিচুয়েশন, সেই কন্টেম্পোরারি সিচুয়েশনকে উনি ওনার রাইটিংয়ের মধ্যে দিয়ে চেষ্টা করেছিলেন পোর্ট্রে করতেন। ওকে, আচ্ছা, তো এরপর দেখো, এরপর উনি অর্থাৎ হিজ ওয়ার্ক ওয়াজ হেভিলি ইনফ্লুয়েন্সড বাই দ্য গ্রেট ডিপ্রেশন, ফোকাসিং অন থিমস অফ সোশ্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড পার্সোনাল ডিগনিটি। মানে সোশ্যাল রেসপন্সিবিলিটি এবং পার্সোনাল ডিগনিটি, এই সকল বিষয়গুলো উনি ওনার রাইটিংয়ের মধ্যে মেজর থিমস হিসেবে ব্যবহার করতেন, ঠিক আছে, মেজর থিমস হিসেবে উনি ব্যবহার করতেন। ওকে, চলো তাহলে আর্থার মিলার সম্পর্কে আমরা দেখে নিলাম। চলো এবার আমরা গল্পটার মধ্যে প্রবেশ করি। আচ্ছা, প্রথমে আমি বললাম কি যে তোমাদের ক্রুসিবেলটা হচ্ছে কি, ক্রুসিবেলটা হচ্ছে এক প্রকার একটা হিস্টোরিক্যাল প্লে, তাই তো, একটা হিস্টোরিক্যাল প্লে। কেন হিস্টোরিক্যাল প্লে? কারণ আমি যেটা বললাম যে অ্যাকচুয়ালি তোমাদের এই যে এখানে সালটা রয়েছে দেখো 1692 অ্যান্ড 1693, এই সময়কালে মানুষদের মধ্যে যে একটা হুইচ ক্রাফটের প্রতি যে একটা বিরূপ আচরণ, যার ফলে তার বিলিফ সিস্টেমের মধ্য দিয়ে সাধারণ মানুষকে কেমনভাবে সেখানে অ্যাকচুয়ালি তাদের উপর অত্যাচার করা আছে, সেটাই আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে, চলো শুরু করি। দেখো মন দিয়ে শুনেছো তোমরা সবাই কিন্তু। তো সালটা কত আমরা অলরেডি জানি, কত সালটা হচ্ছে আমাদের 1692, 1692, সরি ওটা 19 বলে 19 হয়ে গেছে, 1692, ঠিক আছে, 1692, তাহলে 1692 সাল এটা। আচ্ছা, জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে সালেম। সালেম নামক একটা কি আছে, একটা গ্রাম আছে, সালেম। আচ্ছা, এই অ্যাকচুয়ালি সালেম কোথাকার? সালেম হচ্ছে ম্যাসাচুসেটসের, ম্যাসাচুসেটস বলে একটা জায়গা আছে, সেই জায়গার একটি গ্রাম হচ্ছে, অ্যাকচুয়ালি ইন আমেরিকা, সেই জায়গার একটি গ্রাম হচ্ছে সালেম, ঠিক আছে, সালেম। ওকে, আচ্ছা বেশ, তাহলে গ্রামের নাম আমরা কি জানলাম? সালেম জানলাম, ঠিক আছে। কত সাল? আমাদের 1692 সাল। ওকে, আচ্ছা বেশ। তো এখানে আমেরিকাতে যেটা আমি প্রথমেই বললাম যে অর্থাৎ দ্য বিলিভ অফ সুপারস্টিশন, যে সুপারস্টিশনের প্রতি মানুষের যে বিলিভ ওয়াজ টোটালি ব্যান্ড অ্যাট দ্যাট টাইম, ঠিক আছে, মানে টোটালি ব্যান্ড ছিল কি আমাদের হুইচ ক্রাফট যেটা ছিল, কি ক্রাফট? হুইচ ক্রাফট যেটা ছিল, যেটা কি অবস্থায় ছিল, যেটা টোটালি ব্যান্ড অবস্থায় আছে। ব্যান্ড মানে জানো তোমরা, যেটা আমরা অ্যাকচুয়ালি ওই দেশে থাকলে আমরা ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। তো সেই সময় টোটালি ভাবে হুইচ ক্রাফট কি অবস্থা ছিল? ব্যান্ড অবস্থায় ছিল। ওকে, আচ্ছা বেশ। এবার কি হয় দেখো, এবার ব্যাপারটা হচ্ছে যে গল্পের আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স, তার নাম হচ্ছে কি, ক্যারেক্টারগুলো একটু লিখে রাখবে। তো তার নাম হচ্ছে রেভারেন্ড প্যারিস, আমি লিখে দিচ্ছি এখানে, রেভারেন্ড প্যারিস। যিনি হচ্ছে এই গ্রামের মিনিস্টার, মানে অনেকটা আমাদের জমিদারের মতো, এই গ্রামের মিনিস্টার অফ সালেম। ওকে, এই গ্রামের মিনিস্টার। ওকে,
এই গ্রামের মিনিস্টার। আচ্ছা বেশ, তো ওনার একটি মেয়ে রয়েছে এবং ওনার মেয়ের নাম ডটারের নাম হচ্ছে বেটি, BETTY, এটা হচ্ছে ওনার ডটার। ওকে, তো ওনার ডটারের নাম হচ্ছে বেটি, BETTY, বেটি। ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পারছো? আচ্ছা বেশ, এবং ওনাদের আরেকজন রিলেটিভ আছেন, তার নাম কি? তার নাম হচ্ছে আভিগেইল। আমি একটু বলে দিই, আভিগেইল। ঠিক আছে, আর ওনার বাড়িতে আরেকজন সার্ভেন্ট আছে, তার নাম কি? তার নাম হচ্ছে টিটুবা। ঠিক আছে, টিটুবা। আচ্ছা, টিটুবা হচ্ছে আমাদের বলতে পারো একজন হচ্ছে অ্যাফ্রো আমেরিকান পার্সন। ঠিক আছে, নিগার বলতে পারো, অ্যাফ্রো আমেরিকান পার্সন উনি, সার্ভেন্ট। তো তাহলে ক্যারেক্টারগুলো বুঝতে পারো। তাহলে দেখো, এই সালেমের আমাদের যিনি প্রধান জমিদার, তার নাম মিনিস্টার, তার নাম কি? রেভারেন্ড প্যারিস। তার একটি মেয়ে রয়েছে, তার মেয়ের নাম হচ্ছে বেটি, BETTY, এবং ওনার আরেকটা রিলেটিভ আছে, তার নাম হচ্ছে আভিগেইল, এবং আর ওনার বাড়ির যে সার্ভেন্ট তার নাম হচ্ছে টিটুবা। ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পারছো? আচ্ছা, এটা হচ্ছে কিছু ক্যারেক্টার। এবার ওই গ্রামের আরেকজন একটি দম্পতি ছিল। একজনের নাম হচ্ছে জন প্রক্টর। ওকে, জন প্রক্টর, যিনি একজন ভালো বেশ রিচ পার্সন ছিলেন, এবং ওনার স্ত্রীর নাম হচ্ছে এলিজাবেথ। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো? তাহলে দেখো, ওই সালেমের আমাদের মিনিস্টারের নাম রেভারেন্ড প্যারিস। আচ্ছা, প্যারিসের মেয়ের নাম বেট্টি। আচ্ছা, আর ওনাদের ফ্যামিলির একজন রিলেটিভ হচ্ছে অ্যাভিগেইল, আর ওনার বাড়ির হচ্ছে একজন সার্ভেন্ট নাম টিটুবা। ঠিক আছে, আর ওই গ্রামের আরেকটি দম্পতি বাস করতো, তার নাম হচ্ছে জন প্রক্টর, যিনি একজন ভালো হাজব্যান্ড, এবং ওনার ওয়াইফের নাম এলিজাবেথ। ঠিক আছে, বেশ। আচ্ছা, তো এরপর ব্যাপারটা হচ্ছে, গল্পটা শুরু হচ্ছে যেখান থেকে, তার আগে একটু ব্যাকগ্রাউন্ড স্টোরি তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ড স্টোরিটা কি? আমি প্রথমে যেটা বললাম যে আমেরিকাতে হুইচক্রাফট টোটালি ব্যান্ড অবস্থায় রয়েছে, মানে কেউ প্রেত, ভূত, তন্ত্রবিদ্যা এগুলো করতে পারবে না, করলেই তাকে মেরে ফেলা হবে। ঠিক আছে, তো এবার কি হয়, এবার একটি রাত্রে এই রেভারেন্ড প্যারিস, উনি রাত্রেবেলা একটি জঙ্গলের মধ্যে গিয়েছিলেন। সেই জঙ্গলের মধ্যে গিয়ে দেখলেন যে অনেকগুলো মানুষ একটি জঙ্গলকে ঘিরে, মানে এরকমভাবে ঘিরে, তারা কি করছে? তারা নৃত্য করছে। নৃত্য মানে তারা এক প্রকার হুইচক্রাফট করছে। কি ক্রাফট? হুইচক্রাফট করছে। আচ্ছা, এই এতজনের মধ্যে এখানে যারা রয়েছে সবাই মেয়ে। ঠিক আছে, তো এই এতজনের মধ্যে তিনজন হচ্ছে বেটি, অ্যাবিগাইল, টিটুবা, এই তিনজনও এই ওর মধ্যে রয়েছে, গ্রুপের মধ্যে। তারা নৃত্য করছে এবং তারা কি করছে? তারা হুইচক্রাফট করছে। আচ্ছা, তো এবার ব্যাপারটা কি হচ্ছে, আভিগেইল ওনার বাড়ি একজন রিলেটিভ। তো আভিগেইল যে হচ্ছে জন প্রক্টরকে খুব ভালোবাসে। ঠিক আছে, এবং জন প্রক্টরের সাথে একটা বলতে পারো ইনার রিলেশনশিপ ওনার রয়েছে, ওনার বিবাহ হওয়া সত্ত্বেও। কিন্তু আভিগেইল জন প্রক্টরকে যখনই তার প্রপোজালটা দেয়, তখন জন প্রক্টর বলে যে না, তোমার থেকে আমার এলিজাবেথ অনেক ভালো, তো যার জন্য সববারে রিজেক্ট করে দেয় তাকে। তখন এই যে হচ্ছে হুইচক্রাফট হচ্ছে, তো এই হুইচক্রাফটের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ লিডিং ক্যারেক্টার হচ্ছে আভিগেইল। ঠিক আছে, সে এখানে কি করছে? মুরগির রক্ত, মানে চিকেনের যে রক্ত, দ্য ব্লাড অফ চিকেন, ওকে, চিকেনের রক্ত ও পান করছে, মানে ড্রিঙ্ক করছে। কেন ড্রিঙ্ক করছে? যাতে করে ওই হুইচক্রাফটকে ডাকতে পারে, এবং সেই হুইচক্রাফট কি করবে? এলিজাবেথকে যাতে মেরে ফেলতে পারে। তাহলে বুঝতে পারছো? তাহলে আভিগেইল drank the blood of chicken only to kill এলিজাবেথ। ঠিক আছে, যে এলিজাবেথকে হত্যা করার জন্যই সে ওই চিকেনের রক্ত পান করেছে। ঠিক আছে, আর এই তন্ত্রবিদ্যা এরকম কিছু হয়, বিষয় তোমরা জানবে। তো যার জন্য কি হচ্ছে, এবার সবাই এখানে নৃত্য করছে, তো আভিগেইল এরকম পান টান করছে। এই সময় পেছন থেকে রেভারেন্ড প্যারিস, মিস্টার অফ স্যালেম, উনি দেখে ফেলেন। ওনার মেয়েও রয়েছে, আভিগেইল রয়েছে, টিটুবাও রয়েছে, এবং উনি চিৎকার করতেই বেটি কি হয়, সেখানে বাবাকে দেখে অজ্ঞান হয়ে যায়।
এবং অজ্ঞান হয়ে যাওয়ার সঙ্গে সাথে সাথেই বেটি কি হয়, কোমায় চলে যায়। কিসে? কোমাতে। কোমাতে তোমরা জানো, কোমায় চলে যায়। তখন রেভারেন্ড প্যারিস বেটিকে সেখান থেকে রুমের মধ্যে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের মানুষদেরকে ডাকে, ডাক্তারকে ডাকে। সবাই বলে যে না, আমরা কোনোভাবে আপনার মেয়েকে বাঁচাতে পারবো না, আপনার মেয়ে কোনোভাবে ঘুম থেকে আর জেগে উঠবে না। তো তখন রেভারেন্ড প্যারিস খুব দুঃখ পায়, যে বলে হা, এ কি করলে বেটি, তুমি কেন ওইসব তন্ত্রবিদ্যার মধ্যে গেলে, নাই তো যেতে পারতে, তো ওটা যাওয়াটা তোমার ঠিক হয়নি। অন্যদিকে আভিগেইল, টিটুবা তারাও ওখানে রয়েছে। তো এবার রেভারেন্ড প্যারিস এই যে মেয়েরা, তারা তাদের অ্যাকচুয়ালি ঘরের ফ্যামিলির মানুষেরা, তারাই যদি এই সকল তন্ত্রবিদ্যার মধ্যে যুক্ত থাকে, তাহলে সমাজের মানুষ রেভারেন্ড প্যারিসে কি বলবে? তো রেভারেন্ড প্যারিসের যে রেসপেক্ট বা ওনার প্রতি যে হোমেজ, সেটা অনেকটা কমে যাবে। সেই জন্য উনি কি করলেন, সেই জন্য এই কথাটিকে চাপা দেওয়ার চেষ্টা করলেন। বাট কিন্তু এই কথা ছড়িয়ে গেল যে বেটি কি হয়েছে, বেটিকে তন্ত্রবিদ্যা করেছিল, যার জন্য বেটি কি হচ্ছে, বেটি কোমার মধ্যে চলে গেছে। তো তখন গ্রামের সকল মানুষেরা পরের দিন সকালে রেভারেন্ড প্যারিসের দরজা করার সামনে আসে, এসে বলে, স্যার স্যার আপনি কোথায়, রেভারেন্ড প্যারিস কোথায়, আপনি প্লিজ আসুন স্যার, উই হ্যাভ টু টক, আমরা কথা বলতে চাই আপনার সাথে, প্লিজ আপনি আসুন আসুন। রেভারেন্ড প্যারিস বললেন, তখন রেভারেন্ড প্যারিস খুব অনিচ্ছাকৃত, ঠিক আছে, অ্যাকচুয়ালি রিলাক্টেন্টলি ভাবে উনি আসতে চাচ্ছিলেন না, বাট কিন্তু মিনিস্টার তো আসতে হবে। এবার তারপরে উনি ওনার সিঁড়ি থেকে নিচে নেমে আসলেন। সিঁড়ি থেকে নিচে নেমে এসে উনি সকল মানুষের দিকে তাকালেন এবং বললেন, বলো কি হয়েছে? তখন বলছে, স্যার আমরা শুনলাম নাকি আপনার মেয়ে ওই হুইচক্রাফট করেছে, যার জন্য কোমায় চলে গেছে। তো রেভারেন্ড প্যারিস বলে, না না, সেরকম কোনো ব্যাপার কিছুই নয়। তো এরপর রেভারেন্ড প্যারিস ভাবলো যে তাহলে আমার মেয়েকে কোনোভাবেই আমাকে কি করতে হবে, জাগিয়ে তুলতে হবে, কারণ যদি বেশি দিন ধরে ঘুমায় তাহলে ভাববে সবাই যে হবে হয়তো হুইচক্রাফটই করে, যার জন্য তার নেগেটিভ এফেক্ট এরমভাবে পড়েছে। তো তখন রেভারেন্ড প্যারিস অনেক তান্ত্রিককেও ডাকে, বাট কিন্তু সবাই কি হচ্ছে, সবাই ব্যর্থ হয়ে যায়। তখন একজন খুবই শক্তিশালী এবং খুবই একজন ফেমাস একজন তান্ত্রিককে ডাকে, তার নাম কি, তার নাম একই রকম নাম, রেভারেন্ড হেইল। ওকে, রেভারেন্ড হেইল, রেভারেন্ড হেইল। ওকে, তো রেভারেন্ড হেইল হচ্ছে অ্যান এক্সপার্ট অন হুইচক্রাফট, ঠিক আছে, অ্যান এক্সপার্ট অফ হুইচক্রাফট, ঠিক আছে, যে হুইচক্রাফট যে খুব ভালোভাবেই করে, রেভারেন্ড হেইল। তো রেভারেন্ড হেইলকে ডাকা হয়। তো আমাদের রেভারেন্ড তখন ডাকে রেভারেন্ড প্যারিস রেভারেন্ড হেইলকে। তখন রেভারেন্ড হেইল বেটিকে দেখা মাত্রই বুঝে যায় যে না কিছু গড়বড় হয়েছে, এবং বেটির সামনে যখনই ভগবানের নাম করা হয় তখনই বেটি চিৎকার করে ওঠে এবং চোখগুলো বন্ধ অবস্থাতেই চিৎকার করতে থাকে, এবং আবার যখন ভগবানের নাম বন্ধ হয়ে গেল আবার সে শুয়ে পড়লো। তো এইভাবে তার মধ্যে এরকম একটা পরিবর্তন দেখা যাচ্ছে। তখন রেভারেন্ড হেইল বুঝে ফেলেছেন যে না, এর পিছনে তো কারো একটা হাত আছে, হুইচক্রাফট করেছে তার জন্যই। তখন রেভারেন্ড হেইল বাড়ির অন্যান্য মেম্বারদের প্রশ্ন করতে থাকে। প্রথমে অ্যাভিগেইলকে করে, অ্যাভিগেইলকে বলে যে আপনি বলুন তো, আপনি কি হুইচক্রাফটের মধ্যে যুক্ত আছেন? তখন অ্যাভিগেইল বলে, না না, আমি তো যুক্ত নেই। এবার যখন টিটুবা, যিনি একজন সার্ভেন্ট, ওনাকে যখন অ্যাকচুয়ালি রেভারেন্ড হেইল জিজ্ঞেস করে, আপনিই বলুন, আপনি কি হুইচক্রাফটের মধ্যে যুক্ত আছেন? তখন বলেন, না না, আমি তো যুক্ত নেই। কিন্তু টিটুবার মনে খুব একটা বলতে পারো ভয় চলে আসে। টিটুবা ভাবে যে যদি আমি সত্যি কথাটা বলে দিই তাহলে হয়তো আমি বেঁচেও যেতে পারি, আর যদি মিথ্যা কথা বলে দিই এখন, কিন্তু পরবর্তীকাল যদি সবাই জানতে পেরে যায় তাহলে কিন্তু আমার মৃত্যুদণ্ড অবধারিত। তখন টিটুবা ভয় পেয়ে রেভারেন্ড হেইলকে বলে দেয় যে স্যার, আমরা হুইচক্রাফটের মধ্যে যুক্ত ছিলাম। তখন রেভারেন্ড হেইল বুঝতে পেরে যায়। তখন রেভারেন্ড হেইল বলে, বলো তোমাদের সাথে কে কে ছিল? তখন টিটুবা বলে যে আমাদের সাথে অ্যাভিগাইলও ছিল। তখন অ্যাভিগাইলকে বলে যে অ্যাভিগাইল, তুমি যে বললে তুমি করনি। তখন অ্যাভিগাইলকে বলে, তুমি সত্যি কথা বলো যে আর কে কে ছিল তোমাদের এখানে, তোমাদের এই সালেম অ্যাকচুয়ালি ভিলেজের মধ্যে আর কোন কোন মহিলা ছিল
যারা হুইচ ক্রাফটের মধ্যে যুক্ত ছিল। তখন আবিগাইল একটা মনে ফোন দিয়ে আনে। কি ফোন দি? তো আবিগাইলের হাতে আছে, মানে আবিগাইল যার নাম বলবে তাকেই এক্সিকিউট করে দেওয়া হবে, তাকে মেরে ফেলা হবে। তো আবিগাইল তখন সবার দিকে এরকমভাবে সবাইকে কোর্টে তখন ডাকা হতো। আবিগাইল বলতো না এ নয়, হ্যাঁ এ, না এ নয়, এরকমভাবে একটা চলতে থাকতো কোর্টে। এবার অন্যদিকে আবিগাইল কি করছে, সে লাস্ট বারের মতো আবিগাইল ওই জন প্রক্টরকে কি করে, জন প্রক্টরকে সে আর একবার প্রস্তাব দেয় যে জন প্রক্টর, আমি আপনাকে খুব ভালোবাসি এবং আমি আপনাকে বিবাহ করতে চাই। তখন জন প্রক্টর তাকে খুব খারাপ বলে, তাকে খুব খারাপ ভাষা বলে। তখন বলে না না, আমি তোমার সাথে বিবাহ করতে পারবো না, আমার এত ভালো একজন ওয়াইফ থাকতে এলিজাবেথ, আমি তোমার সাথে কেন কথা বলবো, কেন আমি তোমাকে বিবাহ করব। তো আবিগাইলের খুব দুঃখ হয়। তখন আবিগাইল সে কোর্টে বলে দেয় যে আমার সাথে এলিজাবেথও ছিল, কিন্তু এলিজাবেথ ছিল না। এলিজাবেথ খুব ধার্মিক একজন মহিলা, খুব পূজা অর্চনা করে। তো বললো যে আমার সাথে অ্যাকচুয়ালি এলিজাবেথও ছিল। তখন এবার এলিজাবেথকে একটা সার্ভেন্ট আছে, ঠিক আছে, তার নাম হচ্ছে অ্যাকচুয়ালি ম্যারি, তার নাম, ঠিক আছে, তার নাম ম্যারি, একটা সার্ভেন্ট। তো ম্যারি তারপর ছুটতে গিয়ে এলিজাবেথকে বলে যে ম্যাম, আপনার নাম মানে আবিগাইল বলে দিয়েছে যে আপনাকে কি করা হচ্ছে, আপনাকে হচ্ছে আপনি হুইচ ক্রাফটের মধ্যে যুক্ত আছেন। তখন এলিজাবেথ বলে না, এ তো অসম্ভব, আমি তো ওইসবের মধ্যে নেই। জন প্রক্টর বলে না না, আমার তো স্ত্রী হতেই পারে না। তখন কোর্ট থেকে অনেক মানুষেরা এসে এলিজাবেথকে টানতে শিকল পরিয়ে নিয়ে যায়। আর জন প্রক্টর তাদের প্রতিবাদ করে, কিন্তু জন প্রক্টরের কথা কেউ শোনে না। তখন এলিজাবেথকে কোর্টে নিয়ে আসা হয়। কোর্টে সবাই উপস্থিত, আবিগাইল উপস্থিত, মিনিস্টার অফ সালেম, রেভারেন্ড প্যারিস উপস্থিত, রেভারেন্ড হেল উপস্থিত, জন প্রক্টর, এলিজাবেথ সবাই উপস্থিত। তো তখন জন প্রক্টর ভাবে যে আমি যদি বলি যে আমার সাথে আবিগাইল একটা সিক্রেট রিলেশনশিপ ছিল এবং সেই রিলেশনশিপটা আমি প্রত্যাখ্যান করেছি বলেই আবিগাইল আমার স্ত্রীর নাম বলেছে, এই কথাটা আমি যদি বলি তাহলে কি হবে, আমার সমাজের প্রতি আমার যে রেসপেক্ট সেটা হারিয়ে যাবে সবার, এবং আমার স্ত্রী বেঁচে যাবে। তখন জন প্রক্টর বলে বেশ, যা হবে দেখা যাবে, আমি বলেই দেবো যে আবিগাইলের সাথে আমার একটা সিক্রেট রিলেশনশিপ ছিল, যার জন্য আবিগাইল আমার স্ত্রীর নামটা বলেছে। তো তখন জন প্রক্টর কোর্টের মধ্যে যায়। কোর্টের মধ্যে গিয়ে বলে যে হচ্ছে আমার সাথে আবিগাইলের একটা সিক্রেট রিলেশনশিপ রয়েছে। কি রিলেশনশিপ? সিক্রেট একটা রিলেশনশিপ রয়েছে। তখন সবাই কি হয়ে যায়, তখন সবাই অবাক হয়ে ভাবতে থাকে যে এ কিভাবে সম্ভব। আমাদের জন প্রক্টর খুব ভালো একজন ব্যক্তি, উনি কিভাবে এরকম একটা জিনিস করলেন, এইভাবে কেন উনি নিজের এরকম একটা ব্যাপার উনি লুকিয়ে রাখছেন সবার কাছ থেকে। তো তখন এবার আমাদের আবিগাইলের দিকে জিজ্ঞেস করা, আবিগাইলকে জিজ্ঞেস করা যে তুমি বলো এটা কি সত্যি, ঠিক না ভুল। তখন এবার সবার একটাই দৃষ্টি আবিগাইলের দিকে। কিন্তু এখানে আমরা দেখতে পাবো যে লাস্টের দিক, মানে একদম প্লের একদম শেষের দিকে চলে এসেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে আমাদের জন প্রক্টর উনি এই কথাটা বলছেন যে আমি এই যে সিক্রেট রিলেশনশিপ ছিল এটা আমার এলিজাবেথও জানে। তো এলিজাবেথকে তখন জিজ্ঞেস করা হয়, এলিজাবেথকে বলা হয় যে তুমি বলো। তখন এলিজাবেথ বলে যে না, আমার হাজব্যান্ডের সাথে আবিগাইলের কোনো রিলেশনশিপ ছিল না। আচ্ছা, এলিজাবেথ কেন বললো না? দেখো, এলিজাবেথ বললো না কারণ কি, কারণ যদি হ্যাঁ বলতে তাহলে কি হতো, তাহলে ওনার স্বামীর সম্মান হানি হতো, যার জন্য এলিজাবেথ বললেন যে না, আমার স্বামীর ওরকম কিছু নেই। তো লাস্টে কি হয়, লাস্টে হচ্ছে একদম গল্পের শেষে তখন ওখানে যে অ্যাকচুয়ালি জর্জ ছিলেন উনি বললেন ঠিক আছে, তাহলে আমাদের জন প্রক্টর উনি নির্দোষ এবং এলিজাবেথ ওনাকে তাহলে হচ্ছে ওই হুইচ ক্রাফটের মধ্যেই আমরা নিযুক্ত করছি। তো এরপর আস্তে আস্তে অনেক মানুষকে কি হয়, ওরকমভাবে মিথ্যে অ্যাকচুয়ালি বলার মধ্য দিয়ে অনেক মানুষকে মেরে ফেলা হয়, ঠিক আছে, অনেক মানুষকে মেরে ফেলা হয় এবং যার জন্য আর যারা অনেক নির্দোষ তাদেরকেও নাকি এইভাবে মেরে ফেলা হচ্ছে। তো তখন আবিগাইল খুব আনন্দের মধ্যে তার মুখে একটা হাসি দেখতে পায় এবং আবিগাইল
বারবার একটা কথা সবাইকে মানে সবার প্রতি যে রাগটা ছিল সেই রাগটা সে প্রকাশ করতে পারলো। এবং একদম গল্পের শেষে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে আমরা অ্যাকচুয়ালি জন প্রক্টর যিনি আছেন, জন প্রক্টরকে ওখানে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হলো। কেন মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হলো লাস্টে? কেন জন প্রক্টরকে মৃত্যুদণ্ড দেওয়ার কারণ হচ্ছে জন প্রক্টর তা এলিজাবেথকে বাঁচার জন্য মিথ্যে অ্যাকচুয়ালি কথা বলেছে, কারণ ওটা তো সত্যি হলো না, যার জন্য জন প্রক্টরকেও সেখানে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হলো। এবং জন প্রক্টর আমাদের গল্পের যে নায়ক হিরো মারা গেল। মানে এইভাবে ক্রুসিবল এই গল্পটার মধ্য দিয়ে আর্থার মিলার যেটা দেখাচ্ছেন যে মানুষ সত্যিটাকে যাচাই না করেই মিথ্যে কথার মধ্য দিয়ে কেমন করে এতগুলো মানুষের প্রাণ যেতে পারে, সেটাই আর্থার মিলার দ্য ক্রুসিবলের মধ্য দিয়ে দেখাচ্ছেন। ঠিক আছে, এই হচ্ছে গল্প আর্থার মিলারের দ্য ক্রুসিবল।